নির্বাচন যত ঘনিয়ে আসছে, ভোটের আমেজ ছড়িয়ে পড়ছে দেশজুড়ে। প্রত্যেকটি আসনে প্রার্থীরাও ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। ইস্তিহার মোতাবেক তাদের যে প্রতিশ্রুতি সেগুলো ভোটারদের কাছে পৌঁছে দিচ্ছেন। ভোটারদেরকে কাছে নেবার যেই প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় ব্যস্ত প্রার্থীরা। অন্যদিকে ভোটারদের যেই ভোটের অধিকার সেটি প্রয়োগ করবার আগে প্রার্থীদেরকে নানান বিবেচনায় তারা পছন্দের তালিকায় রাখছেন। আজ আমার সাথে যিনি সংযুক্ত আছেন, তিনি ঢাকা ৮ আসন থেকে কমিউনিস্ট পার্টির কাচি প্রতীকে নির্বাচন করছেন ত্রিদীপ কুমার সাহা। তিনি এই দলটির ঢাকা মহানগর দক্ষিণের সম্পাদক মণ্ডলীর একজন সম্পাদক। ত্রিদীপ কুমার সাহা, আপনাকে ভোটের পথে বাংলাদেশ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। আমি ত্রিদীপ কুমার সাহা, ঢাকা ৮ আসন থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কাস্তে মার্কায় নির্বাচন করছি। তো আমি ঢাকা ৮ আসনের জনগণের প্রতি আহ্বান জানাই, আপনারা ১২ তারিখ ভোট কেন্দ্রে যাবেন। ভোট কেন্দ্রে গিয়ে আপনারা কাস্তে মার্কায় ভোট দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রার আপনার অংশীদার হবেন। আপনার ১২ তারিখের ভোট যদি আপনার সঠিক জায়গায় না দেন, তাহলে দেশ একটি ভবিষ্যতে অন্ধকারের দিকে যাবে। ত্রিদীপ কুমার সাহা, আপনি নির্বাচন করছেন ঢাকা ৮ আসনে। ঢাকা ৮ আসনে বেশ কিছু প্রার্থী রয়েছে যারা বড় বড় দল থেকে এসেছে এবং তাদের মাসেল পাওয়ার এবং তাদের যে ফিনান্সিয়াল পাওয়ার সেটা আপনাদের চেয়ে অনেক বেশি। তো সেই জায়গায় ভোটারদের সাথে কানেক্টিভিটি করতে আপনাদের আসলে কোনো বেগ পেতে হচ্ছে কিনা? ভোটারদের কাছে যখন যাচ্ছেন প্রচারণার ক্ষেত্রে, তারা আপনাদেরকে কিভাবে দেখছে? আপনারা জানেন, আমরা সবসময় বলি যে আপনি যদি একটা নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হয়, সেক্ষেত্রে আপনার কালো টাকার প্রভাবমুক্ত নির্বাচন করতে হবে এবং মাসেল পাওয়ার মুক্ত একটি নির্বাচন করতে হবে। এছাড়া আপনারা দেখবেন একটি নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়। কিন্তু আপনারা ইতিমধ্যে দেখছেন আমাদের রাস্তাঘাটে মাসেল পাওয়ারও চলছে এবং কালো টাকার ছড়াছড়িও চলছে। নির্বাচনের যে আমাদের আইন বহির্ভূত অ্যাক্টিভিটিসও চলছে। তো আমরা জনগণের কাছে যাচ্ছি। জনগণের মধ্যে ভালো সাড়া আছে। আপনারা জানেন, জনগণ গত 14 সালের পর থেকে এদেশে ভোট দিতে পারেনি। সেই জায়গা থেকে জনগণের মধ্যে একটা উৎসাহ আছে। জনগণ চায় তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পাবে, মানুষ তার অধিকারটা পেতে চায়। আমরা মানুষের কাছে যাচ্ছি। আমরা জনগণের কল্যাণে আমরা একটি গণতান্ত্রিক বাম গণতান্ত্রিক সরকার গঠন করতে চাই, যে রাষ্ট্র হবে মানুষের মানবিক মর্যাদা, সাম্য এবং ন্যায় বিচারের রাষ্ট্র। আপনারা দেখেছেন গত 54 বছরে এই দেশে যারাই ক্ষমতায় এসছে, জনগণের সাথে বারবার তারা প্রতারিত করেছে। জনগণের ভোটে ক্ষমতায় এসে জনগণের অধিকারের ন্যূনতম ওনারা কথা রাখেনি জনগণের সাথে। এবারের যে নির্বাচন, সেই নির্বাচনকে কি আপনি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হিসাবে দেখছেন কিনা, এটি একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে, আপনার যে ঢাকা ৮ আসন, এটি ঢাকার অন্যতম একটি প্রাণকেন্দ্র বলা যায়। এই আসনে আপনি কি কি সমস্যা চিহ্নিত করেছেন এবং যদি আপনারা ক্ষমতায় যেতে পারেন, সেগুলোকে কোন বিবেচনায়, কোনভাবে আপনারা সেগুলোকে সমাধানের লক্ষ্যে কাজ করবেন? আসলে আমরা জানেন 5ই আগস্টের যে আন্দোলনের পর সবাই ভেবেছে একটি অন্তর্ভুক্তিমূলক একটি দেশ গঠন হবে, সেই জায়গা থেকে সবার অংশগ্রহণ থাকবে এই নির্বাচনে। এখন অনেক দল আছে নির্বাচনে, অনেকে হয়তো আসতে পারেনি। কিন্তু আপনি যদি নির্বাচনের মাঠ দেখেন, ইন্টিরিয়ামের যে অ্যাক্টিভিটিস অথবা নির্বাচন কমিশনের যে অ্যাক্টিভিটিস, সেটা আসলে মোটেই সুখকর নয়। আপনি দেখবেন পক্ষপাত দুষ্ট আচরণ। যখন পক্ষপাত দুষ্ট আচরণ হয়, তাহলে আসলে এটা অন্তর্ভুক্তিমূলক হয় না। কারণ এটা একজনকে ডিপ্রাইভ করছে, একজনকে ওনারা অতিমাত্রায় সুযোগ দিচ্ছে, যেটা আমাদের ভবিষ্যতের জন্য খুবই খারাপ। কারণ একটি ব্যাড ইলেকশনের দিকে যদি চলে যায় আমাদের এই নির্বাচনটা, তাহলে বাংলাদেশে আবারও গণ অভ্যুত্থানের অপেক্ষায় মানুষ থাকবে। কারণ বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে অভ্যস্ত। এই দেশের মানুষ রক্ত দিয়ে বারবার ইতিহাস তৈরি করেছে। তো আমরা চাই যে আসলে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়া দরকার। আপনারা এই যে আমার ৮ আসনের নানাবিধ সমস্যা আছে। একটা হলো যা ধরেন এই যে ব্যবস্থা, আমাদের পুঁজিবাদী ব্যবস্থা, এই পুঁজিবাদী ব্যবস্থা এই সংকটগুলা তৈরি করে রেখেছে। এই ব্যবস্থার যদি আমরা আদৌ পরিবর্তন না করতে পারি, আসলে যারাই ক্ষমতায় আসুক তারা এই কায়দায় দেশটা পরিচালনা করবে। কিন্তু আমরা মনে করি, ধরেন হাজারো সমস্যার মাঝে যেটা আমাদের প্রথম দিকে যেটা আমাকে নিশ্চিত করতে হবে মানুষের জন্য, সেটা হলো ধরেন আমার শিক্ষা, চিকিৎসা, অন্ন, বস্ত্র, বাসস্থান, যেটা আজকে এটা মানুষের কাছে অধরাই থেকে গেছে। আপনাকে আমি বলি, ধরেন আজকে যে শিক্ষা ব্যবস্থা আমাদের, সেটা কিন্তু শিক্ষা চূড়ান্ত বাণিজ্যিকরণ।
শিক্ষা হয়ে গেছে পণ্যের মতো, শিক্ষাকে টাকা দিয়ে কিনতে হয়। আজকে সাধারণ মানুষের মানসম্মত শিক্ষা পাচ্ছে না। আমরা যদি ক্ষমতায় এসে শিক্ষার কোনো ধরনের বাণিজ্যিকরণ হবে না এবং আমরা সবার জন্য ফ্রি শিক্ষার ব্যবস্থা করব। আপনি আজকে চিকিৎসার ব্যবস্থার কথা বলেন, আজকে আমাদের এই শহরে কয়টা সরকারি হসপিটাল আছে এবং যদিও থাকে সেই সরকারি হসপিটালের চিকিৎসা মান কি আপনারা একবারও দেখেছেন? আজকে গরিব মেহনতি মানুষ সমস্যা হলে ঢাকা মেডিকেলে যায়, কেন যায়? তার টাকা কম লাগবে, কিন্তু সেখানে কি আসলে প্রপার ট্রিটমেন্টটা হচ্ছে? আপনি ঢাকা মেডিকেলের করিডোরে দেখবেন শতে শতে মানুষ ঘুমিয়ে আছে, কারণ ওইখানে আসলে এত অতিরিক্ত রোগী যাচ্ছে, তাদের ট্রিটমেন্ট দেওয়ারও সাধ্য নেই। কিন্তু এর পাশাপাশি আপনি দেখবেন এই ঢাকায় 5 স্টার মানের হসপিটাল তৈরি হচ্ছে। তাহলে কি আমার যখন সরকারি হসপিটালে চিকিৎসার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ছে, জায়গা পাচ্ছে না, সেখানে সরকারি হসপিটাল বৃদ্ধি না করে প্রাইভেট হসপিটাল দিন দিন বাড়ছে। কারণ কি? আসলে ওই সরকার ওই পুঁজিবাদীদের ধনিক শ্রেণীর স্বার্থটাই রক্ষা করছে, তাদেরকে ব্যবসা করে লুটপাট করার একটা সুযোগ করে দিচ্ছে। তা আমরা চাই, আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যদি ক্ষমতায় আসে, আমরা সবার জন্য চিকিৎসা নিশ্চিত করবো। এটা বিনামূল্যে চিকিৎসা হবে প্রত্যেকের জন্য। আপনারা লক্ষ্য করবেন এই দেশের যখন দ্রব্যমূল্যের যে বিষয়টা, আমরা প্রতিনিয়ত মাঠে থাকি, আপনারা জানেন। আজকে সিন্ডিকেট বাণিজ্যের কারণে আমার 20 টাকার পণ্য আমাকে 80 টাকায় কিনতে হয়। এখানে কারা সুবিধা নিচ্ছে? যারা সরকারের ক্ষমতায় থাকে, মধ্যস্বত্বভোগী যারা, তারা ওইখান থেকে বেনিফিটটা নেয়। ওই একদিকে কৃষক ঠকছে, আরেকদিকে ক্রেতা ঠকছে। ক্রেতা বেশি দাম দিচ্ছে আর কৃষক কম দামে বিক্রি করতে হচ্ছে। মাঝখানে একটা মধ্যস্বত্বভোগী যারা সিন্ডিকেট আছে, তারা সুবিধাটা নেয়। আমরা নির্বাচিত হলে মাঝখানে যে মধ্যস্বত্বভোগী, এটা থাকবে না। আমরা সরাসরি কৃষক থেকে জনগণের হাতে পণ্য পৌঁছে দেব এবং এই যে সিন্ডিকেট বাণিজ্য, এদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। কোনো ধরনের সিন্ডিকেট বাংলাদেশে থাকবে না। আজকে প্রত্যেকের জন্য আমরা ন্যূনতম বেঁচে থাকার জন্য একটা মাথা ছানির ব্যবস্থা। আপনাদের দেখবেন এই ঢাকা শহরে রাস্তাঘাটে লাখ লাখ মানুষ ঘুমাচ্ছে। আজকে মানুষ অন্যের সংস্থানের জন্য দেখবেন রাস্তায় বসে আছে হকাররা। আজকে ঢাকা কিন্তু অটোরিকশায় ভরে যাচ্ছে, হকারদেরকে দিন দিন উচ্ছেদ করা হচ্ছে, রিক্সা উচ্ছেদ করা হচ্ছে। ভাই, আমরাও তো চাই না এই ধরেন ঢাকার রাস্তায় হকার বসুক। কেন? ওরা কি শখে বসছে? তারা আসলে পেটের ভাত জোগানোর জন্য আজকে আসছে। এখানে কিন্তু উচ্চশিক্ষিত অথবা ডিগ্রি পাস, এসএসসি পাস, নানান শ্রেণী পেশার মানুষ এখানে হকারি করছে পেটে ভাত দেওয়ার জন্য। আজকে তারা রোদে পুড়ছে, বৃষ্টিতে ভিজছে, কিন্তু তাদের যদি আজকে এখানে আমরা বসার জন্য উচ্ছেদ না করে একটা নির্দিষ্ট জায়গা করে দেই, তাহলে তো তারা রাস্তায় বসবে না। তারা একটি নির্দিষ্ট জায়গায় বসে তার পরিবারের অন্তত অন্ন বস্ত্রের ব্যবস্থাটা সে করতে পারে। তাই আমরা যদি আসি, আমরা এই হকারদের জন্য একটি নির্দিষ্ট জায়গা করে দেব, যেখানে তারা বসে তাদের অন্তত প্রতিদিনের উপার্জনের ব্যবস্থাটা তারা করতে পারে। এছাড়া আপনি দেখবেন আজকে আমাদের এই যে যুব সমাজ, আজকে যুব সমাজ মাদকাসক্ত, আজকে যুব সমাজ হতাশাগ্রস্ত। সেটা মূল কারণ কি? শিক্ষা শেষে তারা কর্ম পাচ্ছে না। এই কর্ম কেন তৈরি হচ্ছে না? তাহলে আমার কেন কর্মের জন্য ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে না? সেটা বড় ধরনের কোশ্চেন না? আপনারা দেখবেন এই যুব সমাজের হতাশার সুযোগ নিয়ে যারা আমাদের দেশে অতীতে ক্ষমতায় ছিল, এখনও আছে, তাদের হাতে এক মাদক তুলে দিচ্ছে, এক অস্ত্র তুলে দিচ্ছে। কারণ হলো লাঠি তুলে দিচ্ছে। তারা ক্ষমতায় থাকা এবং ক্ষমতায় যাওয়ার জন্য তাদেরকে লাঠিয়াল হিসেবে ব্যবহার করছে। আজকে যে যুব সমাজ এই বয়সে তার মেধা মননে বাংলাদেশের অর্থনীতির বিশাল ভূমিকা রাখার কথা, যারা বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ করবে, যারা বাংলাদেশের ভবিষ্যৎ হবে, সেই জায়গা থেকে আজকে তারা হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে। আপনি জানেন বাংলাদেশ সরকারের হিসাব অনুযায়ী এখন 26 লাখ বেকার আছে। এই 26 লাখ বেকার ওনাদের হিসেবে, আমাদের হিসেবে এটা কয়েক গুণ বেশি। আমাদের কাছে যে তথ্য উপাত্ত আছে, সরকার এটাই বলে, এই যে 26 লাখ বেকার কেন থাকবে? প্রতি বছর আমাদের দেশে কর্মবাজারে 21 লক্ষ ছাত্র কর্মবাজারে প্রবেশ করে, মানুষ প্রবেশ করে। সেখান থেকে 9 থেকে 10 লাখ মানুষের কর্ম হয় আমাদের যে বিভিন্ন সেক্টর আছে। আর বাকি প্রায় 10-12 লক্ষ লোক
ছাত্র অথবা নানান পেশার মানুষ আজকে বেকার থাকছে। এর মধ্যে ধরেন ৮ লক্ষ মানুষ, ৮ থেকে ১০ লক্ষ মানুষ বাইরে যাচ্ছে, প্রায় ৪-৫ লক্ষ মানুষ থেকেই যাচ্ছে এই কর্মের বাহিরে। তাহলে এদের জন্য একটা ব্যবস্থা করতে হবে। আজকে দেখবেন আমার সরকার কি করে, বাইরে থেকে ঋণ নিচ্ছে, সে ঋণের বোঝা কি আমি টানছি না? আমার যে ট্যাক্স, যে ভ্যাট, এটা থেকেই তো সরকার ঋণ, আমরা বিদেশ থেকে যে ঋণ আনি সেটা পরিশোধ করে। ওই যে ঋণ এনে ওনারা কী করবে, উন্নয়নের নামে লুটপাট করবে, রাস্তাঘাট তৈরি করবে, বড় বড় ব্রিজ করবে। আপনি বলতে পারেন আমরা কি রাস্তাঘাট আর ব্রিজ বিরোধী? উন্নয়ন বিরোধী না। আগে আপনার পেটে ভাত দিতে হবে, তারপরে তো আমার সুন্দর রাস্তা হবে, ঠিক না? আপনার প্রায়োরিটি কোনটাকে দিবেন? ওনারা কি করে, ইন্ডাস্ট্রি তৈরি না করে ওই সাম্রাজ্যবাদীরা যেভাবে পরামর্শ দেয়, কারণ সাম্রাজ্যবাদীরা চায় আমরা তাদের দাস হয়ে থাকি, আমরা মাথা উঁচু করে দাঁড়াই, এটা সাম্রাজ্যবাদীরা চায় না। তো সেই জায়গা থেকে ওনারা কী করবে, রাস্তা করবে, বড় বড় ব্রিজ করবে যেখান থেকে দুর্নীতি করা যায়। একটা রাস্তা করতে দেখা যায় 1 কিলোমিটারের জন্য ওনারা 5 কোটি টাকা বরাদ্দ দিচ্ছে। 1 কোটি খরচ করলো, 4 কোটি টাকা লুটপাট করে তার দলীয় গুন্ডা পান্ডা সন্ডারা এটা ভোগ করলো। কিন্তু যদি এটা দিয়ে ইন্ডাস্ট্রি করা হতো, তাহলে আমার দেশের যুব সমাজের কর্মসংস্থান হতো, যে কর্মসংস্থানের মাধ্যমে যুব সমাজ তার অর্থনীতিতে অনেক বেশি ভূমিকা রাখতে পারত। আমরা মনে করি আমরা যদি ক্ষমতায় আসি এবং ঢাকা 8 আসনের জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, আমরা প্রত্যেকের জন্য একটি শোভন কাজ নিশ্চিত করব, যার যার যোগ্যতা অনুযায়ী প্রত্যেকে কাজ পাবে। এবং আমি ঢাকা 8 আসনের যুবক ভাইদেরকে নিয়ে ট্রেনিংয়ের মাধ্যমে তাদের জন্য আলাদা জব সাইট তৈরি করব, যে শিক্ষা থেকে বের হবে। কারণ একটা হলো ন্যাশনাল ইস্যু, আর একটা হলো আমার 8 আসনের ইস্যু। জব সাইট তৈরি করব যেখানে সে শিক্ষা জীবন শেষে সেখানে নিবন্ধিত হবে। আমরা দেখব কার কার কী যোগ্যতা আছে, সেই যোগ্যতা অনুযায়ী আমরা বিভিন্ন জায়গায় ওনাদেরকে স্থানান্তরিত করব কর্মের জন্য। এটা আমাদের পরিকল্পনা আছে। আপনারা দেখবেন আজকে আমাদের যে নারীরা আছে, আজকে আমাদের নিরাপদ দেশ না, নিরাপদ ঢাকা না, নিরাপদ আমার ঢাকা 8 না। আমরা আইন শৃঙ্খলার এমন সিস্টেম চালু করব যেন প্রত্যেকটি নারী রাস্তায় বের হলে অন্তত নিরাপদে ঘরে ফিরতে পারে, আমার মা বোনরা যেন ইফটিজিংয়ের শিকার না হয়। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা এইভাবে তৈরি করব। নিরাপত্তার যে বিষয়টি বলছিলেন, এখান থেকে একটি প্রশ্ন এসে যায় যে যেহেতু নির্বাচন চলমান, প্রত্যেকটি নির্বাচনেই অবৈধ অস্ত্র নিয়ে শঙ্কায় থাকেন প্রার্থী কিংবা তার সমর্থক যারা রয়েছে নির্বাচনী প্রচারণার সময়। যে কোনো সময় যে কোনো হামলা ঘটতে পারে। বিশেষ করে 8 আসনে একজন প্রার্থী যিনি আততায়ীদের গুলিতে নিহত হয়েছেন, ঢাকা 12 আসনে একজন রাজনৈতিক দলের কর্মী নিহত হয়েছেন। তো এই যে অবৈধ অস্ত্র, সেই অবৈধ অস্ত্রই উদ্ধার করা যায়নি, বরং 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে থানা থেকে লুট হওয়া যে সকল অস্ত্র সেগুলো সম্পূর্ণ উদ্ধার হয়নি। এই নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থাটা আপনি আসলে কিভাবে দেখছেন, এবং এই অবৈধ অস্ত্রের যে ঝনঝনানি সেটি বড় হুমকি কিনা, এবং যে মাঠ প্রশাসন তাদের ভূমিকাটা আপনি আসলে কেমন দেখছেন এই নিরাপত্তা নিশ্চিত করবার লক্ষ্যে? অবশ্যই আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে আপনি বাংলাদেশের বর্তমান যে চিত্রটা সেটা আপনার চোখের সামনেও আছে। আপনি আমার এখানে 8 আসনে হাদিকে হত্যা করা হয়েছে, সেটার জন্য আমরা নিন্দা জানাই এবং এটার অবশ্যই বিচার করা উচিত, সে যেই হোক। আপনারা দেখবেন কালকেও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মারামারি, 2 জন মানুষ হত্যা হয়েছে। আমরা আমাদের যে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনার যে বক্তব্য, আপনারা দেখবেন যে 5 আগস্টের আন্দোলনে যে অস্ত্র লুট হয়েছে, ওনাকে প্রশ্ন, উনি বলল যে এই নির্বাচন ধরে এই অস্ত্র ব্যবহৃত হবে না। ওনাকে এই কমিটমেন্ট কে দিয়েছে? তার মানে কি যারা অস্ত্র লুট করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেবের সাথে কি ওনাদের যোগসাজশ আছে? সেটা একটা প্রশ্ন থেকে যায় ওনার উত্তর থেকে। আর বাংলাদেশের যে এখন যে আইনশৃঙ্খলা বাহিনীর যে অবস্থা, মানুষের নিরাপত্তা দিতে ওনারা পুরোপুরি ব্যর্থ। মানুষ রীতিমতো শঙ্কিত, মানুষ ভোট কেন্দ্রে আদৌ সঠিকভাবে যেতে পারবে কিনা। তো আমরা মনে করি যে ইন্টেরিয়াম যদি মানুষের নিরাপত্তা নিশ্চিত না করতে পারে, সঠিক ভোট কেন্দ্রের একটি সুষ্ঠু পরিবেশ তৈরি না করতে পারে, এটা আমাদের জন্য একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে। সেটার জন্য ইন্টেরিয়ামকে অবশ্যই খেসারত দিতে হবে। এবং আমি স্বরাষ্ট্র উপদেষ্টার এই ধরনের বক্তব্যকে আমরা চূড়ান্তভাবে নিন্দা জানাই। এটা ওনার অযোগ্যতারই বহিঃপ্রকাশ। জয় পরাজয় যাই হোক, আপনি আসলে কোন দিকে আশাবাদী? জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ কারোর প্রতি রয়েছে কিনা? না, তবে আমরা এটা আসলে পুরোপুরি পরিষ্কার না। আপনারা দেখবেন রাস্তাঘাটে রঙিন বিলবোর্ড আছে। আমি পরিষ্কার হওয়ার জন্য নির্বাচন কমিশনে
আমার সংশ্লিষ্ট আসনের যে নির্বাচন কমিশনের যে জায়গা সেখানে আমি কল করেছিলাম। ওনারা বলল যে আপনি সাদা বিলবোর্ড করেন। তো আমি ওনাদেরকে বললাম আমি সাদা করব, আমি রাস্তায় দেখছি কালার বিলবোর্ড আছে। তো ওনারা বলল স্যার আমাদের গ্যাজেট অনুযায়ী এটাই তো নির্বাচনী বিধান, কিন্তু এখন দেখছি আপনারা রাস্তায় কালার বিলবোর্ড আছে। আমি জানি না তাহলে দুই ধরনের কেন আইন হচ্ছে। আবার আমি কিন্তু আমার পরিষ্কার হওয়ার জন্য আমি কিন্তু কল করেছিলাম। এখন এই ধরনের যদি ধরেন দ্বিচারিতা হয়, দুই রকমের চিন্তা হয়, তাহলে তো আসলে আপনি ভালো কিছু আশা করবেন না। এবং আমি অবশ্যই আশাবাদী, আমি জনগণের উপর আস্থা রাখি। আপনাদেরকে মাথায় রাখতে হবে আমার দেশের জনগণ অবশ্যই দেশপ্রেমিক, আমার দেশের জনগণ সচেতন, কিন্তু জনগণকে আমার যে ব্যবস্থা, পুঁজিবাদী ব্যবস্থা, আপনাকে ভাবার সুযোগ দেবে না। আপনি ঘুম থেকে উঠবেন, আপনি পেটে ভাত জোগানোর জন্য ঘুম থেকে উঠে দৌড়ানো শুরু করবেন, আবার এসে আপনার বাড়িতে ঘুমাবেন, আবার সকালবেলা অফিসে যাবেন। এই যে পুঁজিবাদী ব্যবস্থা, এমন ব্যবস্থা তৈরি করে, কারণ আপনি যদি কোনো কারণে সেখানে ব্রেক হয়, আপনি ওই দিনে ভাত জুটবে না, আপনি আপনার বাচ্চা পড়ালেখার খরচ জোগাতে পারবেন না, আপনি আপনার মায়ের চিকিৎসা খরচ জোগাতে পারবেন না। তো এই পুঁজিবাদী ব্যবস্থা মানুষকে মনস্তাত্ত্বিকভাবে অন্য একটা জগৎ তৈরি করে দিচ্ছে। তো এই মানুষকে আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষের কথা শুনছি, মানুষের যে উৎসাহ এবং মানুষ আমাদের প্রতি অনেক বেশি সাড়া দিচ্ছে। আমরা আশা রাখি মানুষ এবার তার ভোটের মাধ্যমে এবং তার যে গণতন্ত্রের যে চর্চার জায়গা, সেখানে মানুষ ভোট কেন্দ্রে যাবে, ভোট কেন্দ্রে গিয়ে কাস্তে মার্কায় ভোট দিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সহ বাম গণতান্ত্রিক সরকার গঠনে আমাদেরকে সহায়তা করবে। আপনার মূল্যবান সময় থেকে এই আমাদেরকে ভোটের পথে বাংলাদেশ অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আপনার যে নির্বাচনী লড়াই সেই জায়গায় আমাদের সদ্য সংবাদের পক্ষ থেকে শুভকামনা। আপনাকে অশেষ ধন্যবাদ। সদ্য সংবাদ নবদিগন্তের যে উন্মোচন, আমরা চাই আপনারা আরও সামনের দিকে যান এবং গণমানুষের কথা আপনারা নিয়ে আসবেন, কারণ আমরা চাই সাংবাদিকতা হবে গণমানুষের জন্য, সাংবাদিকতা কোনো শ্রেণীবিশেষের জন্য না। ধন্যবাদ আপনাকে। ভোটারদের যে ভোটের অধিকার সেটি যেন নিশ্চিত হয়, কারো ভোট যেন অন্য কেউ না দিয়ে দেয়, সেই প্রত্যাশা যেমন ভোটাররা আশাবাদী হয়ে আছেন যে তারা সুষ্ঠু ভোটের মাধ্যমে নিজের যে ভোটের অধিকার সেটি প্রতিষ্ঠা করবেন, এবং তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে তাদের যেই জনপ্রতিনিধি সেটি তারা নির্বাচন করবেন। এবং প্রার্থীরা যে প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন সেই প্রার্থীরাও যদি নির্বাচিত হন তবে সেটি বাস্তবায়নের মধ্যে দিয়ে প্রত্যেকটি আসন বদলে দেবে, এভাবেই বদলে যাবে বাংলাদেশ, এমন প্রত্যাশায় সাধারণ মানুষ। আবারও নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথি নিয়ে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, ভোটের আমেজে থাকবেন।